অরুদ্ধ আর্তনাদ পর্ব 12 লিখেছেন উম্মে হাবিবা। রাত 9টা। কথা নিজের রুমের বিছানায় বসে আছে। শুধু বসে আছে বললে ভুল হবে। সে আজকের দিনের কথাগুলো ভাবছে। আজকে একদিনে তার সাথে কত কিছু হয়ে গেল। প্রথমত সে তার স্বপ্ন পূরণের প্রথম ধাপ পার করল। এরপর সব ভাই বোনদের খুশি করতে ঘুরতে গেল, কিন্তু ঘুরতে গিয়ে আনন্দ করার বদলে কত ঝামেলা পোহাতে হলো। কিছুক্ষণ পর কথা একটা বালিশে হেলান দিয়ে বসে আছে, আরেকটা বালিশ কুলের উপর নিয়ে গালে হাত দিয়ে আয়াজের কথা ভেবে চলছে। আজ যখন আয়াজের সাথে হসপিটালে গেল, তখন ডাক্তার কথার কপালের ক্ষত পরিষ্কার করে দিয়ে ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশন পুশ করতে নিয়েছিল। কথা ইঞ্জেকশনকে অনেক ভয় পায়, তাই সে ইঞ্জেকশন নিতে চায়নি। তখনই কি কাজটাই না আয়াজ করেছিল। ফ্ল্যাশব্যাক। ডক্টর কথার কপালের ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়েছে। অতঃপর ডক্টর কথা এবং আয়াজকে উদ্দেশ্য করে বলে, ভয়ের কোনো কারণ নেই, কপালের তেমন বেশি ক্ষতি হয়নি। আমি একটা ঔষধ লিখে দিচ্ছি, তা 1 সপ্তাহ খেলেই আশা করি ক্ষতটা সেরে যাবে। আর ব্যথার জন্য একটা ইঞ্জেকশন পুশ করে দিচ্ছি, তাহলে আশা করি রাতে ব্যথার কারণে জ্বর আসবে না। কথা এবং আয়াজ মনোযোগ সহকারে ডক্টরের কথা শুনছিল, কিন্তু ইঞ্জেকশনের কথা শুনেই কথা বসা থেকে উঠে দাঁড়ায়। কথার এমন উঠে দাঁড়ানোতে আয়াজ ভ্রু কুঁচকে কথার দিকে তাকায়। কথা অসহায় চোখে আয়াজকে ইশারা করে, প্লিজ আমাকে ইঞ্জেকশন দিতে না করেন, আমি ইঞ্জেকশন দিব না, আমি ইঞ্জেকশনকে অনেক ভয় পাই। আয়াজ কথার ইশারা করা দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আচ্ছা, এই মেয়েটা কি বুঝে না যে আয়াজ তার ইশারা করা কথা বুঝতে পারে না? তাই আবারও আয়াজ তার ফোনটা কথাকে দিল। আয়াজের এভাবে তার ফোন দেওয়াতে কথার মনে পড়ে যায় যে আয়াজ তো তার ইশারার কথা বুঝতে পারে না। তাই সে আয়াজ থেকে ফোন নিয়ে ইশারা করা কথাগুলো পুনরায় আয়াজের ফোনের নোটপ্যাডে লিখে দেয়। তারপর ফোনটা আয়াজের কাছে ফিরিয়ে দেয়। আয়াজ ফোনটা হাতে নিয়ে ফোনের লেখাগুলো পড়ে। আয়াজ এবার বিরক্তি নিয়ে কথার দিকে তাকায়। এত বড় একটা মেয়ে, আবার নাকি ইঞ্জেকশনকে ভয় পায়, মানে এগুলো কি মানা যায়? আয়াজ চাচ্ছে না হসপিটালে কোনো সিন ক্রিয়েট করতে, তাই সে দাঁতে দাঁত চেপে কথার উদ্দেশ্যে বলে উঠল, চুপচাপ এখানে এসে বসো, ইঞ্জেকশন দিতে 2 মিনিটও লাগবে না। কথা আবারও আয়াজের থেকে ফোন ছিনিয়ে নিয়ে কিছু একটা লিখে আয়াজকে ধরিয়ে দেয়। আয়াজ বিরক্তি নিয়েই ফোনটা নিল এবং দেখতে পেল, প্লিজ এমন করবেন না, আমি সত্যিই ইঞ্জেকশনকে ভয় পাই, আমার কোনো ইঞ্জেকশন দেয়া লাগবে না, আমি এমনিতেই ঠিক হয়ে যাব। ডক্টর একবার কথার দিকে আরেকবার আয়াজের দিকে তাকাচ্ছে। সে আসলে বোঝার চেষ্টা করছে এখানে আসলে হচ্ছেটা কি। ডক্টর এবার একটু গলা ঝেড়ে বলে উঠল, ইয়াং ম্যান, আমার মনে হয় তোমার ওয়াইফ ইঞ্জেকশনকে ভয় পায়। তুমি এক কাজ করো, তুমি ওকে ধরে বসো, তাহলে হয়তো ওর ভয়টা কমবে। কথা তার চোখ দুটো বড় বড় করে ডক্টরের দিকে তাকালো। বলে কি এই ডক্টর, বউ, তাও আবার এই অসভ্য লোকের, এই ডক্টরের মাথা ঠিক আছে তো? আয়াজ ডক্টরের কথা শুনে কথার দিকে তাকিয়ে একটু বাঁকা হাসল। তারপর ধীর পায়ে কথার সামনে যেতে যেতে বলল, ঠিক বলেছেন ডক্টর, আমার বউটা ইঞ্জেকশনকে ভীষণ ভয় পায়। কথার ডান হাত ধরে, তুমি ভয় পেও না বউ, আমি তো আছি, আমি তোমাকে ধরে রাখলে দেখবা
তোমার একটুও ভয় লাগবে না। আসো আমার ময়না বউ, বসো এখানে। কথা অবাক হয়ে আয়াজের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, এই লোক তো আসলেই অসভ্য। তার সাহস হলো কিভাবে আমাকে বউ বলার? আমার কি এতটাই খারাপ দিন এসেছে যে আমি তার বউ হব? কথা আয়াজের থেকে নিজের হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করা শুরু করে দিল। আর তখনই আয়াজ চোখ গরম করে কথার দিকে তাকালো। আয়াজের এমন চাহনি দেখে কথা চুপসে যায়। কথা ভয়ে ভয়ে চেয়ারে বসে। যখন ডক্টর কথার সামনে ইঞ্জেকশন নিয়ে আসে তখন কথা তার অজান্তেই আয়াজের হাত খামচে ধরে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আর ওইদিকে আয়াজের হাত এমনভাবে খামচে ধরেছে যার ফলে কথার নখ আয়াজের হাতে গেঁথে যাচ্ছে। এতে আয়াজের ভীষণ রাগ লাগছে। এইসব খামচাখামচি সে তার একমাত্র বউয়ের জন্য তুলে রেখেছিল, কিন্তু এই মেয়েটা তার বউয়ের হক নষ্ট করছে। আয়াজ নিজেকে শান্ত করার চেষ্টা করলো। হসপিটালে সে সিন ক্রিয়েট করতে চাচ্ছে না। ডক্টর কথাকে ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে কথা আরও জোরে আয়াজের হাত খামচে ধরেছে। আয়াজের অনুভূতি হলো, ছেড়ে দে মা, কেন্দে বাঁচি। কথার ভাই বোনের উপর আয়াজের ভীষণ রাগ হচ্ছে। ওরা এখনও আসেনি। যদি ওরা এখানে থাকতো তাহলে না কথা আয়াজের হাত এমনভাবে খামচে ধরতো আর না আয়াজের বউয়ের হক নষ্ট হতো। আয়াজের এসব ভাবনার মাঝেই ডক্টর কথাকে ইঞ্জেকশন দিয়ে দেয়। আর তখনই ডক্টরের কেবিনে কথার সব ভাই বোনেরা ছুটে আসে। তারা রিসেপশনে কথার ব্যাপারে জিজ্ঞেস করে এখানে এসেছে। আয়াজ ওদের সবাইকে দেখে হাঁফ ছেড়ে বাঁচে। কথা এতক্ষণ পর তার ভাই বোনদের দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না, কান্না করে দেয়। কথার কান্না দেখে আয়াজ বিরক্ত হয়। সে বুঝে না এত বড় মেয়ে হয়ে এভাবে কথায় কথায় কান্না করে কেন। হুহ, মাইয়া মানুষের যত সব ঢং। ডক্টরের কাছ থেকে সকল ফর্মালিটি শেষ করে সবাই মিলে হসপিটালের বাইরে চলে আসলো। এখন সন্ধ্যা 7টা বাজে। হসপিটালের সকল বিল আয়াজ নিজে দিয়েছে। সাহিল ইমন বিল দিতে চেয়েছিল, কিন্তু আয়াজ নেয়নি। ভাইয়া, আমরা আবারও আপনাকে সরি বলছি। আমাদের কারণে আপনাকে এত ভুগতে হলো। বৃষ্টি। আয়াজ বৃষ্টির কথা শুনে হাসি মুখে জবাব দিল, আরে না না, তোমরা এভাবে সরি বলে আমাকে ছোট করো না। আজকের সব কিছুই একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা নিয়ে আর ভেবো না। সাহিল আয়াজের কথা শুনে হেসে বলে উঠল, আপনি আসলেই অনেক ভালো মানুষ ভাইয়া, আপনার মতো মানুষ হয় না। সাহিলের কথা শুনে আয়াজ মৃদু হাসল। আর ওইদিকে কথা সাহিলের কথা শুনে মনে মনে বলে উঠল, এহ, ঢং দেখো এদের, এই অসভ্য লোকটাকে ভালো বলছে। ওরে, তোরা এই অসভ্য লোককে চিনিস না রে, আমাকে জিজ্ঞেস কর এই লোকের কথা। আমি বলছি এই লোক কেমন, আজ তো একটা বজ্জাত। কথার ভাবনার মাঝেই আয়াজ সকলের উদ্দেশ্যে বলে উঠল, এখন তো সন্ধ্যা হয়ে আসলো, চলো তোমাদেরকে তোমাদের বাসায় ড্রপ করে দেই। না না ভাইয়া, তার দরকার হবে না, আমরা রিকশায় চলে যেতে পারবো। আপনাকে আর আমাদের জন্য কষ্ট করতে হবে না। আর এমনিতেও এক গাড়িতে আমাদের সবার জায়গা হবে না। ইমন, হ্যাঁ ভাইয়া, আমরা রিকশা করে চলে যাব। সাহিল, আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা রিকশা ঠিক করো, ততক্ষণ না হয় আমি এখানে দাঁড়াই। আচ্ছা ভাইয়া। ইমন। ইমন আর সাহিল চলে গেল রিকশা ঠিক করতে। আর বৃষ্টির ফোনে তার মা ফোন করায় সে একটু সাইডে চলে গেল। মাহিবা এক কোনায় দাঁড়িয়ে আপন মনে তার ফোন চালাচ্ছে। আর কথা বুকে 2 হাত গুজে মুখ ভার করে সামনে তাকিয়ে আছে। আয়াজ কথাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসল আর ধীর পায়ে কথার পিছনে গিয়ে দাঁড়ালো। কথার মনে হলো
তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। কথা পিছনে ঘুরে সেই ব্যক্তিটাকে দেখতে নেবে, তখনই আয়াস তার মুখ কথার কানের কাছে নিয়ে ধীরে আয়াস বলে উঠল, ভবিষ্যতে এভাবে নিজের ক্ষতি করে অন্যকে বাঁচাতে যেও না। আজ না হয় আমি বাঁচালাম, পরে কে বাঁচাবে তোমাকে? গলায় দুষ্টুমির স্বর একটু টেনে, আমার না হওয়া ময়না বউ। কথা আয়াজের কথা শুনতে পেয়ে চোখ বড় বড় করে পিছনে ঘুরে আয়াজের দিকে তাকালো। আর তখনই আয়াজ কথাকে চোখ টিপ দেয়। আয়াজের এমন কাজ দেখে কথা রেগেমেগে আয়াজকে কিছু ইশারা করতে নিবে, তখনই ইমন আর সাহিল রিকশা নিয়ে হাজির হয়। কথা শুধু আয়াজের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই আয়াজকে ভস্ম করে দিবে। কথার এমন চাহনিতে আয়াজ সকলের অগোচরে তার বুকে হাত রাখল, যেন বুঝালো কথার এমন চাহনি সোজা আয়াজের বুকে লেগেছে। বৃষ্টি, মাহিবা, ইমন, সাহিল আয়াজের থেকে বিদায় নিয়ে রিকশায় উঠল। শুধু কথাই বিদায় নেয়নি আয়াজের কাছ থেকে। এতে আয়াজ মনে মনে হাসল কিছুক্ষণ। ওরা সবাই চলে যেতেই আয়াজ তার ফোন নিয়ে এরশাদকে কল দিল। এরশাদ আয়াজের ফোন তুলতেই আয়াজ গম্ভীরভাবে বলে ওঠে, আধা ঘন্টার মধ্যে তোকে আমার বাড়িতে দেখতে চাই এরশাদ। আধা ঘন্টা মানে আধা ঘন্টা। তোর যদি 1 সেকেন্ডও দেরি হয় তাহলে তোর বউকে বিধবা বানাতে আমার 1 সেকেন্ডও লাগবে না। আয়াজ কথাটি বলেই এরশাদকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল। আর ওইদিকে এরশাদ আয়াজের এমন হুমকি শুনে ভয়ে শেষ। জমিদার বাড়ি এসে কথার উপর দিয়ে আরও জ্বর বয়ে যায়। জাফর আলী খান তার নাতনির এমন অবস্থা দেখে বেশ বিচলিত হন। আহান আর আরিয়ান তো পুরো বাড়ি মাথায় তুলে নেয়। আরিয়ান বেশ অনেকক্ষণ ধরে কথাকে বকে যায়। কথা অনেক বুঝিয়ে সুঝিয়ে আহান আর আরিয়ানকে শান্ত করে, কিন্তু আরিয়ান কি শান্ত হওয়ার? তার কথারানির এমন অবস্থা দেখে সে কি ঠিক থাকতে পারে? তাই তো সে কথাকে কড়াকড়িভাবে বলে দিয়েছে, বাড়ির গাড়ি ছাড়া কোথাও যেন না যায়। জাফর আলী খান, আরিয়ান, আহান আর কথার বাকি ভাই বোন বাদে তার এই অবস্থায় জমিদার বাড়ির আর তেমন কোনো ব্যক্তি বিচলিত হয়নি। তাদের তো কথাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কথার তখনই বেশ কষ্ট লাগলো যখন তার বাবা তাকে এই অবস্থায় দেখেও কিছু বলে না, বরং এমন ভাব করলো যেন এসবে তার কোনো মাথা ব্যথা নেই। নিজের বাবার থেকে এমন অবহেলা পেয়ে কথার বেশ খারাপ লাগলো, কিন্তু তার যে কিছুই করার নেই। নিয়তিতে তো এগুলোই ছিল, না ছিল বাবার ভালোবাসা আর না ছিল মায়ের ভালোবাসা। বর্তমান কথা এতক্ষণ এগুলোই ভেবে যাচ্ছিল, আর তখনই কথার দরজায় কেউ নক করলো। কথা দরজার দিকে তাকিয়ে দেখতে পায় আবরার দরজায় দাঁড়ানো। কথা আবরারকে ওখানে একদমই আশা করেনি। সে তো ভেবেছিল আবরারও বোধহয় কথার এমন অবস্থা শুনে তাকে দেখতে আসবে না, কিন্তু তার অনুমান ভুল প্রমাণিত করেছে আবরার। কথা আবরারকে দেখে খাট থেকে নেমে দাঁড়ায় আর হাসি মুখে আবরারকে ইশারা করে বুঝায়, ভিতরে আসো আবরার ভাইয়া। আমি তো ভেবেছিলাম তুমি আমার এমন খবর জেনেও আসবে না। আবরার ঘরে ঢুকতে ঢুকতে কথার উদ্দেশ্যে গম্ভীরভাবেই বলে ওঠে, তোর এই অবস্থা আর আমি আসবো না, এও কি হয়? আমাকে কি এতটাই পাষাণ মনে করিস? আবরারের কথা শুনে কথা বেশ বিচলিতভাবে ইশারা করে, এই না না, আমি এমনটা মনে করি না। মানে হঠাৎ তোমাকে আমার ঘরে আসতে দেখে একটু অবাক হয়েছিলাম। তুমি আমার কথায় কিছু মনে করো না। আবরার এখন স্বাভাবিকভাবেই বলে ওঠে, না, আমি কিছু মনে করিনি। তা তোর এখন কি অবস্থা? কথা হাসি মুখে আবরারের উদ্দেশ্যে ইশারা করলো, আমি এখন একদম ঠিক আছি ভাইয়া। আবরার কথার ইশারা বুঝতে পেরে বলে উঠল, ঠিক থাকলেই ভালো। আর এখন থেকে দেখে শুনে চলাফেরা করবি, বুঝতে পেরেছিস?
কথা মাথা নাড়িয়ে আবরারের কথাই সায় দেয়। আর আবরার কথার দিকে তাকিয়ে মৃদু হেসে ঘর থেকে চলে যায়। আবরার ঘর থেকে চলে যাওয়ার সাথে সাথে কথা নিজের বুকে হাত দিয়ে বসে পড়ে। তার হার্ট খুব দ্রুত বিট করছে। সে ভাবতেও পারেনি আবরার তার ভালো মন্দ জিজ্ঞেস করবে। কথার কাছে এগুলো কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। কথা আবরারের কথা ভেবে আনমনেই হেসে ওঠে। আবরার তার রুমে এসে ফ্রেশ হতে যাবে, ঠিক তখনই তার ফোনে কারো কল আসে। আবরার ফোনটা ধরে কানে নিতেই উপাস থেকে কেউ বলে ওঠে, স্যার, ম্যাম আপনাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। ঘরের সব জিনিসপত্র ভেঙে ফেলছে। আমাকেও সে তার কাছে যেতে দিচ্ছে না। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। উপাসের ব্যক্তির কথা শুনে আবরার তাড়াহুড়ো করে গাড়ির চাবি নিয়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে যায়। আয়াজ তার সোফায় পায়ের উপর পা তুলে মনের আনন্দে আপেল খাচ্ছে। তার পরনে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার। জিম করা বডিতে টি শার্টটা যেন খুব সুন্দর মানিয়েছে। আয়াজ বেশ ফর্সা। যতটা ফর্সা হলে একজন ছেলেকে পারফেক্ট মনে হয়, ঠিক তেমনি ফর্সা। মুখে তার চাপদাড়ি। চাপদাড়ি যেন আয়াজের মুখের সৌন্দর্য আরও বেশি ফুটিয়ে তুলেছে। আয়াজের বাম চোখের ব্রু এর কিনারায় ছোট একটা কাটা দাগ। আয়াজের হাইট 6 ফিট। এরশাদ গত 20 মিনিট ধরে আয়াজের সামনে দাঁড়িয়ে আছে। সে ভয়ে ভয়ে আয়াজের দিকে তাকিয়ে রইল। এরশাদ আয়াজের এই শান্ত রূপটা দেখে বেশ ভয় পায়। এরশাদ এবার ভয়ে ভয়ে আয়াজকে বলল, ইয়ে মানে ভাই, আমি আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকব? মানে কিছু তো বলেন না আপনি। কেন হঠাৎ এত জরুরি তলব দিলেন? আয়াজ মনের আনন্দে আপেলটা খাওয়া শেষ করে এরশাদের দিকে তাকিয়ে বেশ শান্ত চোখে বলল, ভাবছি এরশাদ, ভাবছি। ভাবছেন? কি ভাবছেন? আয়াজ এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে এরশাদের সামনে এসে এরশাদের কাঁধ চাপড়িয়ে বলল, ভাবছি তোকে কি পুরস্কার দেওয়া যায়। আয়াজের কথা শুনে এরশাদ ভয়ে ভয়ে বলে উঠল, পুরস্কার? কেমন পুরস্কার ভাই? এরশাদের এমন তুতলানোর কথা শুনে আয়াজ এরশাদকে বলে উঠল, তুই এমন মেয়েদের মতো তুতলে কথা বলা শিখলি কবে থেকে এরশাদ? ছে, আমার এই দিনও দেখা লাগলো। তোর বউ জানে এরশাদ? কি জানবে ভাই? এই যে তোর মধ্যে মেয়েদের স্বভাব আছে। আয়াজের কথা শুনে এরশাদের মুখটা চুপসে গেল। আয়াজ আবার সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বসে বলে উঠল, এই প্রথম তোর কোনো কাজে আমার লাভ হয়েছে। আজ তোর কারণে আমি খুবই মূল্যবান কিছু পেয়েছি। তাই ভাবলাম তোকে এর বিনিময়ে পুরস্কার দেওয়া উচিত। আয়াজের কথায় এরশাদ ভেবে পেল না সে এমন কী কাজ করেছে যে আয়াজ তাকে পুরস্কার দিবে। আর ওইদিকে আয়াজের মনে অন্য ভাবনা চলছে। শুকনির। আবরার তার গাড়ি নিয়ে মাত্রই শুকনির নামক বাড়িটাই প্রবেশ করল। শুকনির বাড়িটা একতলা। বাড়ির একপাশে বেশ সুন্দর করে বাগান করা। আবরার গাড়িটা পার্ক করে হেঁটে চলল বাড়ির ভিতরে। আবরার দরজায় কলিং বেল বাজাতেই একজন মহিলা এসে দরজা খুলে দিল। আবরার মহিলাকে দেখে তাকে বলে উঠল, ও কোথায়? মহিলাটি আয়াজের কথার জবাবে বলে উঠল, তার রুমে। রুমের সব কিছু এতক্ষণে ভেঙে চুরে একাকার করে ফেলেছে। কত দামি দামি জিনিসপত্র ভেঙে ফেলেছে। মহিলাটির কথা শুনে আবরার রেগে মহিলাটির দিকে তাকায় আর বলে, ও আমার টাকার জিনিস নষ্ট করেছে, তাতে আপনার কি? ওর যা মন চাই ও তাই করবে। সেই অনুমতি আমি ওকে দিয়েছি। আর ভবিষ্যতে এমন কোনো কথা আমার সামনে বললে আপনার খবর আছে। মহিলাটি আবরারের কথা শুনে মাথা নিচু করে ফেলে আর আবরার ছুটে যায় সেই রুমের দিকে। আবরার রুমের দরজার কাছে যেতেই দেখতে পাই সমস্ত রুমে ভাঙা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরের কোনো আসবাবপত্র ঠিক নেই।
আর এই সব ভাঙা জিনিসের মাঝেই বসে আছে এক কন্যা। তার পরনে কলাপাতা রঙের শাড়ি। শাড়িটা বাঙালিভাবে পরা। শাড়ির আঁচলটা মেঝেতে অযত্নে লুটিয়ে আছে। কন্যাটি 2 হাঁটু ভাঁজ করে তার মাঝে নিজের মুখ রেখে বসে আছে। এভাবে বসার কারণে কন্যার সমস্ত চুল এলোমেলো হয়ে তার শরীর ঢেকে দিয়েছে। কন্যাটি সামনে পিছনে ঝুঁকে ঝুঁকে কী যেন বিড়বিড় করছে। কন্যাটির এমন অবস্থা দেখে আবরারের বুকটা মোচড় দিয়ে উঠল। আবরার ধীর পায়ে ভাঙা জিনিসপত্রের মধ্য দিয়েই কন্যাটির সামনে গেল আর হাঁটু মুড়ে কন্যাটির সামনে বসে তার মাথায় হাত রাখল। মাথায় চেনা পরিচিত হাতের স্পর্শ পেয়ে কন্যাটি মাথা তুলল। মাথা তুলেই সে আবরারকে দেখতে পেল। আবরারও মায়া চোখে কন্যাটির দিকে তাকালো। কন্যাটির শ্যাম রঙের চেহারাটা বেশ মায়ায় ভরা। অতিরিক্ত কান্না করার ফলে চোখ দুটো ফুলে আছে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কান্না করছে। কন্যাটি আবরারকে দেখা মাত্রই আবরারকে জড়িয়ে ধরে আর অঝরে কান্না করতে থাকে। আবরারও কন্যাটিকে পরম আবেশে জড়িয়ে ধরে। কান্নারত অবস্থায় কন্যাটি বাচ্চাদের মতো আবরারের উদ্দেশ্যে বলে ওঠে, তুমি এসেছ? জানো জানো আজকেও ওরা আমার কাছে এসেছিল। জানো, ওরা আমাকে আবারও একইভাবে স্পর্শ করেছে। আমি ওদের কাছে কত মিনতি করেছিলাম, কিন্তু কিন্তু ওরা আমার কোনো কথাই শুনল না। তুমি আগে কেন আসলে না জমিদার সাহেব? আমি কতবার তোমার নাম ধরে ডেকেছি জানো? কেন আসলে না তুমি? কেন? তুমি জানো ওরা আমাকে কত ব্যথা দিয়েছে? আবরারের বুক থেকে মাথা তুলে হাতের ইশারায় দেখাতে লাগলো। দেখো দেখো, এখানে এখানে, আবার এখানেও ছুঁয়েছে আমাকে। আমি ভীষণ ব্যথা পাচ্ছিলাম জানো, অনেক ব্যথা পাচ্ছিলাম। কন্যাটি এভাবেই নিজের মতো বিলাপ করতে করতে জ্ঞান হারিয়ে আবরারের কোলে ঢলে পড়ল। আবরার পরম যত্নে কন্যাটিকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দিল। তারপর কন্যাটির পাশে বসে কন্যাটির কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিল আর কন্যাটির মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগলো আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটে যাওয়া ঘটনা।